সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। 4টি সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। সংস্কার প্রস্তাবে মোটা দাগের পরিবর্তন হচ্ছে বর্তমান সংবিধানের 3টি মূলনীতি বাদ দেওয়ার কথা। বলা হয়েছে সংস্কারে সময় লাগতে পারে 2026 সালের জুন পর্যন্ত। প্রশ্ন উঠেছে সংস্কার আগে নাকি নির্বাচন আগে। দাবি উঠেছে এবছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সংস্কার প্রস্তাব, সংস্কারের প্রয়োজনীয় সময়, রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের তাগাদার মতো বিষয়গুলো নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সংস্কার নিয়ে রাজনৈতিক ঐক্য হবে তো। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আজকের আলোচনার বিষয় দিয়েছি সংস্কার নিয়ে রাজনৈতিক ঐক্য হবে তো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আজকে 4টি কমিশন রিপোর্ট দিয়েছে, বেশ কিছু সুপারিশ, অনেক অনেক সুপারিশ, এবং মোটা দাগে আমরা সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন নিয়েই বেশি একটু আলোচনা করতে চাই। এবং এই যে সংস্কার কমিশনের রিপোর্ট জমা হলো, এর আগেও অনেকে অনেক কথা বলেছেন, উপদেষ্টারা কথা বলেছেন। তারা বলেছেন রাজনৈতিক দলগুলো যতটুকু ঐক্যমত্যে আসবে ঠিক ততটুকুই বাস্তবায়ন করা হবে, এবং সংস্কার পুরো বাস্তবায়ন করতে গেলে 2026 সালের জুন পর্যন্ত সময় লাগবে, এটাই তারা বলেছেন। আসলে এই সংস্কার নিয়ে রাজনৈতিক ঐক্য আসলে সম্ভব হবে কিনা, বা ঐক্যমতে কতটুকু পৌঁছতে পারবো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কমিশন করা এবং সেই কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখা, মানুষ সেগুলো জানা, এগুলো খুবই রেয়ার ইনসিডেন্টস আর কি। হুম। তো প্রথমত হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রের প্রতি এবং জনগণের কাছে দায়ের ব্যাপারটা ছিল যে তারা একটা সংস্কারের দৃশ্যমান উদ্যোগ নেবেন। হুম। যে কোনো সংস্কারের দৃশ্যমান উদ্যোগের আগে হচ্ছে আসলে সংস্কারটা কি, কোথায় করা দরকার, কিভাবে করা দরকার, সেটার একটা প্রসেস ফলো করতে হবে। এবং দে হ্যাভ কারেক্টলি সেট আপ দ্য কমিশনস। তো সেখানে আমরা কমিশনের রিপোর্ট দেখলাম এবং এই রিকমেন্ডেশনটা হিস্টোরিক। হুম। খুব বেশি নতুন কিছু এখানে আসছে যেটা আমরা এর আগে আলোচনা করি নাই অথবা বলি নাই অথবা জানি না, এমনটা আমার কাছে মনে হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে স্বাগত জানাই, উদ্যোগটাকে, যে এটা স্টেপ ফরওয়ার্ড, যে আমরা যে পরিবর্তনটা দেখতে চেয়েছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার একটা অংশের একটা জায়গা আলাপে এসছে। এখন মোটা দাগে যে যে বিষয়টা এই সরকার এবং প্রফেসর ইউনূস বারবার বলেছেন সেটা হচ্ছে যে এরপরে কি করবেন। হুম। নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউ থেকে উনি বারবার একই কথা বলেছেন যে কমিশনের রিপোর্ট আসার পরে উনি এইটার সুপারিশমালাগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে বসবেন। হুম। বসার মধ্য দিয়ে কতটুকু আমরা করব, কতটুকু আপনারা করবেন, আমরা করলে আপনারা কতটুকু সময় দেবেন, আপনারা না করলে কি হবে, এই আলাপগুলো, তর্কগুলো এখানে আসবে। হুম। তো সেক্ষেত্রে একটা মানে একটা ওয়ে ফরওয়ার্ড হচ্ছে যে বিজয় দিবসের যে জাতীয় ভাষণ ছিল প্রফেসর ইউনূসের, সেখানে কিন্তু উনি বলেছেন যে ওনার নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমতের কমিশন হবে হুম। এবং যেটাতে প্রফেসর আলী রিয়াজ হচ্ছে ডেপুটি থাকবেন এবং সংস্কার কমিশনের যারা অন্যান্য কমিশনের চেয়ারম্যান আছেন তারা সদস্য থাকবেন। আমি বোধ করছি এই জাতীয় ঐক্যমতের কমিশনের নেতৃত্বে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে এখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ওনারা আলাপ তুলবেন, রিকমেন্ডেশনগুলো নিয়ে কথা হবে। আমরাও হয়তো খুব শীঘ্রই পলিটিক্যাল পার্টিগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে সুপারিশমালাগুলোর কপি দেয়া হবে, অ্যাসেসমেন্ট হবে, কোথায় আমরা কতটুকু একমত হচ্ছি, দ্বিমত হচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব শর্টকাট, একটা দুইটা বিষয়ে আমরা একমত হয়ে যেতে পারবো, অথবা ইমিডিয়েটলি পারবো, অথবা একমত হলেও বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে একটা আলাপ আসবে। তো সেই জায়গায় আমি আমি বোধ করছি যে এটা একটা লম্বা পথ, আমাদেরকে ধৈর্যের সাথে এই আলোচনাগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং সেখানে যে এসেন্স এবং স্পিরিট অফ দ্য মনসুন রেভলিউশন, সেই জায়গাটা আমাদের মাথায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ আর কি, যে কিন্তু কেন কোটি কোটি তরুণরা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন যারা যে প্রস্তাবগুলো দিয়েছে, সেজন্য তো সংবিধান সংস্কার মানে সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। তো এটি কি এই অন্তর্বর্তীকালীন সরকার যতই রাজনৈতিক ঐক্যমত্য হোক, তাহলে কি তারা কি বাস্তবায়ন করতে পারবে? পারবে, পারবে হচ্ছে এইভাবে, প্রথমত হচ্ছে যে স্টেক হোল্ডার ডায়ালগস একটা হবে, হুম। যে অংশীজনের সাথে তারা তো বসবেন, কথা বলবেন। হুম। ধরেন 5টা প্রভিশন নিয়ে তারা একমত হয়ে গেল যে হ্যাঁ এটা আমরা সবাই একমত এই এই সুপারিশমালাগুলোর উপরে। হুম। অতএব এখন বাস্তবায়নের প্রশ্ন হচ্ছে আপনি রেফারেন্ডামে দিয়ে দেন, আপনি গণভোট হবে, গণভোট হোক যে এই 5টা বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, রেফারেন্ডামের ভিত্তিতে আপনি সেটা করবেন। এইটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পলিটিক্যাল চার্টার হইতে পারে, যে
ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল হুম। এই রিকমেন্ডেশনের ব্যাপারে চার্টার সাইন করবে যে এই ব্যাপারে আমরা সবাই একমত, এবং এটাকেই রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স আকারে জারি করে দেওয়া হবে। নেক্সট পার্লামেন্ট এটা প্লেজ ওয়াদাবদ্ধ থাকবেন, তারা ক্ষমতায় এসে এটা রাটিফাই করবেন। তো যে কোনো ফরম্যাটে পলিটিক্যাল মানে মূল বিষয়টা হচ্ছে ঐক্যমত। সংবিধান অথবা সংসদ অথবা কোনো বই, মোদ্দা কথা হচ্ছে জনগণ এই ব্যাপারে তার অভিমত দিচ্ছেন কিনা, তার মতৈক্য দিচ্ছেন কিনা। এটা যদি কোনো প্রসেসের মধ্য দিয়ে আপনি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলেই সেটার মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব। জি, ইজাজ ভাই, এই যে সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রের পরিচালনার মূলনীতি থেকে শুরু করে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে এবং ২১ বছরে যার বয়স তিনিও সংসদে প্রার্থী হতে পারবেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংসদ সদস্যদের সময় বৃদ্ধি, ৪ বছর সংসদের মেয়াদ, নানা রকম প্রস্তাবনা এসেছে। অ্যা এবং এগুলো আসলে নির্ভর করছে রাজনৈতিক ঐক্যের ওপর, যেটি ফেব্রুয়ারিতে ঐক্যমত্যের যে কমিশন সেটি বসবে। আপনার কাছে কি মনে হয় যে আপনি একটি দলের সঙ্গেও জড়িত আছেন। অ্যা এই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে প্রচার কোনো সুযোগ আপনারা দেখছেন কিনা বা আপনাদের মূল্যায়নটা কি এই কমিশন রিপোর্ট? ধন্যবাদ। সত্যি কথা বলতে আমি প্রপোজাল একটাও পড়িনি। আচ্ছা। আপাতত পড়ার ইচ্ছাও আমার নাই। হুম, প্রপোজালটা পাবলিশ হোক আরো ভালোভাবে। ৫ টা পর্যন্ত তো গোপনীয়ই ছিল। হুম, ৫ টার পরে জানতে পারলাম। চেঞ্জ করবেন, ভালো কথা। করবেন। যদি করতে পারেন। হুম, করতে পারবেন কিনা সেটা একটা ইস্যু। অ্যান্ড হাউ উইল দে চেঞ্জ ইট? অ্যান্ড হু মানে তারা তারা কেন চেঞ্জ করতে চাচ্ছেন? এটা হচ্ছে আমার মূল বিষয়। কারণ আ সরকার চালানো, রাষ্ট্র চালানো এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। এটা এমন না যে আপনি কোনো কোম্পানির সিইও হয়ে বসলেন, হুম, অ্যাডমিনিস্ট্রেশন চালালেন। সেটা না, সেটা ব্যুরোক্রেটিক কাজ। এখন সংস্কারের কথা যদি বলা হয়, তাহলে আমাদের বিএনপির থেকে অলরেডি ৩১ দফা দিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্র কাঠামো কিভাবে আমরা সংস্কার করব। হুম, এবং এখন পর্যন্ত আমার এই স্বল্প জ্ঞানে যতটুকু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, এই ৩১ দফার বাইরে কিন্তু এখনো মূল দাগে হুম, বের হতে পারেনি কেউ। এই ৩১ দফার মধ্যেই আছে। এখন নতুন কথা উঠে যে আপনি জাতীয় সঙ্গীত বদলাবেন, নতুন কথা উঠে আপনি সংবিধান বদলাবেন, নতুন কথা উঠে আপনি কি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিবেন। দিতেই পারেন। এখন প্রবলেমটা হলো কি এই যে আমরা কিন্তু আ যদি নির্বাচনের কথায় যদি আমরা আসি। আ নির্বাচন হ্যাঁ, অবশ্যই নির্বাচন অবশ্যই লাগবে। এভাবে একটা দেশ চলতে পারে না। আপনি আজকে না হোক ১০ বছর পরে হোক, ২০ বছর পরে হোক বা ১ দিন পরে হোক, নির্বাচন লাগবে। এখন প্রবলেমটা কি হচ্ছে জানেন? প্রবলেমটা এটা আমার ব্যক্তিগত মতামত। প্রবলেমটা হচ্ছে যে এই যে ছাত্র জনতার আন্দোলন এবং আমরা বলছি জেন জি, আলফা, হুম, এরা তো আসলে ১৭ বছরে ইলেকশন দেখে নাই। তো এরা আসলে ইলেকশনটা কি জিনিস ভুলে গেছে। ইলেকশনের যে মর্মার্থ এটাও ভুলে গেছে। ইলেকশনের যে প্রয়োজন এটাও ভুলে গেছে। সংস্কার দরকার। সংস্কার সব একটা প্রক্রিয়াধীন অবস্থায় চলে। সংস্কার সেইভাবেই চলবে। এখন মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সংস্কার ইলেকশন কমিশনের সংস্কার আগেও হয়েছে। হুম, আমরা সেই সংস্কারের ফলেই আমরা এনআইডি কার্ড পেয়েছি। তারপরে আমরা ইলেকশন করেছি। তারপরে আবার আমরা দেখেছি এনআইডি কার্ডের দায়িত্ব কিভাবে ইলেকশন কমিশনের হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যায়। আবার আমরা শুনতে পেরেছি কিভাবে আমাদের তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় কথিত বা অ্যালিজেডলি হুম, বিক্রি হয়ে যায়। সো এই ধরনের অনেক কথা থাকবে, অনেক কথা আসবে, অনেক কথা রবে। কিন্তু কথাটা হচ্ছে নির্বাচন তো লাগবেই। এখন আমার একটা প্রস্তাবনা দিতে চাই। সেটা হচ্ছে আমি নির্বাচন চাই। যত দ্রুত সম্ভব। তবে নির্বাচনের একটাই ডেট হতে হবে। সেটা হচ্ছে ৫ই অগাস্ট। আপনি যেদিনই নির্বাচন দেন, ৫ই অগস্ট নির্বাচন হতে হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। হুম, এই যে সংস্কার করবেন, সংবিধান পরিবর্তন করবেন, এটা আপনি কিভাবে করবেন? ডু ইউ হ্যাভ দ্য ম্যান্ডেট? আপনি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দিয়ে আসছেন, আপনি একটা বিপ্লবের মাধ্যমে দিয়ে আসছেন। আপনি স্বাধীনতা যুদ্ধ করে আসেন নাই।
আপনি যেই বিপ্লবটা করে আসছেন সেই এই যে থেকে বিপ্লব আমি একটু বলে নেই, না, এই বিপ্লব বিপ্লব গণ অভ্যুত্থানটা কি ম্যান্ডেট মানে গণ অভ্যুত্থান বিপ্লব এটা অতীতেও হয়েছে। হুম। 86-তে হয়েছে, 91-তে হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, 2006-এ হয়েছে। এটা বাংলাদেশের কালচারে এটা আছেই। কিন্তু আমরা এমন কোনো কিছু করিনি যে আমরা আমাদের একটা মানচিত্র তৈরি করেছি, বা আমরা এমন কিছু করিনি যে আমাদের মানচিত্রের সঙ্গে আমরা আরেকটা মানচিত্র অ্যাড করে আমরা নতুন করে আবার ইয়ে করে আসছি। এটা আমার ব্যক্তিগত মতামত। তো সেই জায়গার থেকে যে আর ছাত্র জনতার বিপ্লব, সবাই ছাত্র জনতার বিপ্লব 5ই আগস্ট 2 মাসে 3 মাসে ওরা যা করেছে এটা কোনোভাবেই অস্বীকার করার কিছু নেই, কিন্তু দুঃখটা লাগে অন্য জায়গায়। এই যে আজকে হলো 15ই জানুয়ারি হুম। 2025, গত বছর 15ই জানুয়ারি 2024-এ এই সময়টায় আমি কিন্তু জেলে শাপলাতে শুয়ে আছি এই সময়টাতে। হুম। তো এই যে 17 বছর যে আমরা করলাম, আমাদের রেকগনিশনটা কোথায়? ছাত্র জনতাদের আন্দোলনের কথা, আমরা তাদের রক্তের কথা কোথাও বৃথা যেতে দিচ্ছি না, কিন্তু 17 বছর আমাদের ছাত্র দল করেছে, যুব দল করেছে, আমরা করেছি, আমাদের রেকগনিশনটা কোথায়? এই রেকগনিশনটা কিন্তু আমরা কোথাও পাচ্ছি না। এই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনি ঐক্যমতের কথা যখন বলেন, তখন প্রশ্নটা জাগে, তাহলে ঐক্যমত হবে কিভাবে? জি। আপনি তো আমাকেই রেকগনাইজ করতে যাচ্ছেন না। আমি তো হুম। 17 বছর আন্দোলন করেছি, আপনি 17 বছর কোথায় ছিলেন? আপনি তো 3 মাস আন্দোলন করেছেন। 3 মাস আন্দোলন করার আগে আপনি 3 না মাস না আমি বলিনি 3 মাস না না আমি আন্দোলন বলিনি করছে কিন্তু না না আমি গোলটা বলিনি তো তারাই না দিচ্ছে, না আমি তাই না? বলিনি 3 মাস আন্দোলন করেছেন। 3 মাস আন্দোলনের আগে কি ছাত্ররা ফেল করেনি? আপনার ভ্যাট আন্দোলনে ফেল করেনি? নিরাপদ সড়কে ফেল করেনি? তাদের আন্দোলনও 3 মাসের আন্দোলন না। তারাও যদি ধরে, তাদের আন্দোলনও 3 থেকে 4 বছরের আন্দোলন, সাথে বিএনপির 17 বছরের আন্দোলন। সো এই সবগুলি আগে সম্মিলিত আকারে দেখতে হবে, জি। তারপরে ঐক্যমতের কথা বলতে জি, হবে। ফুয়াদ এই ভাই, সবগুলি যদি সেগমেন্টেড ওয়েতে যদি দেখেন, আপনি রাজনৈতিক ঐক্যমত আনতে ফুয়াদ ভাই পারবেন না। মোটা তার দাগে উপরে আরো এই একটা প্রশ্ন কথা আছে, তার উপরে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে যে আগে বুঝতে হবে আপনি কি চান। আপনি আমি এটা আমার ব্যক্তিগত মতামত, আমি সব জায়গায় বলি, বলে আসবো, আমাদের সবাইকে আগে বাংলাদেশী হতে হবে। জি, আসবো আপনার কাছে আবার। ফুয়াদ ভাই, যেটি এজাজ ভাই বললেন যে সংস্কার করবেন কিন্তু ম্যান্ডেট কি? এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন, বাংলাদেশের সাংবিধানিক যে নাম সেটির পরিবর্তনের প্রস্তাবনা। এটার আসলে মূল মাজেজাটা কি? প্রথম কথা হচ্ছে ম্যান্ডেট কিভাবে ফর্ম হয় সেটা আমাদের বোঝা দরকার। ম্যান্ডেট অনেকভাবে নেওয়া যেতে পারে। ম্যান্ডেট হচ্ছে ৭১ সালে আমরা ম্যান্ডেট নিয়েছি কিভাবে? নির্বাচন প্লাস যুদ্ধ। হুম। যে ২ টা জিনিসের মধ্য দিয়ে আমরা একটা ম্যান্ডেট নিয়েছি। হুম। আপনার ৯০ সালে আপনি ম্যান্ডেট নিয়েছেন কিভাবে? ৩ টা জোট ছিল বিএনপি নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, বামরা। তারা ম্যান্ডেট নিয়েছে কিভাবে? রাস্তা থেকে ম্যান্ডেট নিয়েছে। হুম। ডাকসুতে, চাকসুতে, রাকসুতে থেকে তারা হুম। ম্যান্ডেট নিয়েছে। ম্যান্ডেট নিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। সেটা একটা ডিফারেন্ট ফেইলিয়ারের গল্প। গণ অভ্যুত্থানে হচ্ছে যে আপনার ম্যান্ডেটটা হচ্ছে সারা বাংলাদেশ রাস্তায় নেমে এসে একটা সিঙ্গেল পয়েন্টে একমত হয়ে গেছে। হুম। কোনো সন্দেহ নেই, আমরা যারা রাজনৈতিক দল, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কিন্তু আমরা তো গোল দিতে পারি নাই, এটা তো ফ্যাক্ট। আসলে আমি মেসি, রোনালদো যত ভালো প্লেয়ারই হোক, ৮৭ মিনিট পর্যন্ত সে শুধু দৌড়াইছে, সে কিছুই করতে পারে নাই, গোল দিতে পারে নাই। হুম। ৮৮ মিনিটে একটা সাবস্টিটিউট প্লেয়ার নামছে, নাইমা সে ১ মিনিটে গোল দিয়ে দিছে। এখন প্রশ্ন হচ্ছে কার অবদান, মানে টিম কার কারণে জিতলো? হুম। যদি কেউ মনে করে থাকে যে ৩ মিনিটে খেলে সে দলকে জিতায় দিছে, সে যেমন ভুল। আবার কেউ যদি মনে করে থাকে যে আমি তো ২৭ মিনিট খেলছি, হুম। অতএব আমি নাই অথবা আমার কারণে দল জিতছে, ব্যাপারটা আসলে তা না। বরং আমাদেরকে দেখা দরকার ৮৭ মিনিট এবং ৩ মিনিট সবাই মিলেই আসলে টিম জিতছে, আমরা বাংলাদেশ জিতেছি। হুম। গণ অভ্যুত্থানের অবদানটা হচ্ছে রাজনৈতিক দল ১৬ বছর ধরে যে আন্দোলন লড়াইটা সংগ্রাম করেছে, বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, হেফাজত, সবাই মিলে হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছেন। এখনও অনেক মানুষের লাশের খবর নাই। আমাদের ১,৩২,০০০ মিথ্যা মামলায় ৬০ লক্ষ রাজনৈতিক আসামি, ১ কোটির উপরে বিএনপি জামাতের মানুষজন ঘরছাড়া হয়ে জীবনযাপন করেছে। এই বাস্তবতা তো তাদের আছে, তাদের হিউজ স্যাক্রিফাইস। বাংলাদেশের হিস্ট্রিতে ৭২ থেকে ৭৫-এ জাসদের পরে এই লেভেলের পলিটিক্যাল স্যাক্রিফাইস অন্য কোনো পিরিয়ডে আমরা দেখি নাই। এটার একটা হিউজ কন্ট্রিবিউশনের জায়গা আছে। আবার এটাও সত্য যে ১৬ বছর আন্দোলন করে হাসিনাকে এক চুল পরিমাণও রাজনৈতিক দল নড়াইতে পারে নাই।
হুম। আমরা নিজেরা দেখেছি, আমরা যারা ডামি নির্বাচনের সময় মাঠে ছিলাম, আগে পরে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের ছোট সামর্থ্য মোতাবেক, রাজনৈতিক দলগুলো কিন্তু অলমোস্ট মেনে নিয়েছে যে আমাদেরকে আরো 4.5 বছর হাসিনার অধীনে থাকতে হবে। অলমোস্ট প্রত্যেকটা ইনডোর মিটিং এ আমরা দেখেছি সিনিয়র পলিটিশিয়ানরা বলেছে যে হাসিনা ইজ ইনডিসপেন্সিবল, হুম। এই ফেরাউনকে সরানো যাবে না। তো এই বাস্তবতাও তো আমরা দেখেছি। কিন্তু এই আবাবিল পাখিরা যারা জুন জুলাইতে আবির্ভূত হইল বাংলার আকাশে, তারা তো ঠিকই এই ফেরাউন এবং নমরুদকে কারবালা ময়দান বানায় দিছে। এটা তো হিস্টোরিক্যাল রিয়ালিটি। হুম। এই জন্য আমার মনে হয় যে অবদানের প্রশ্নে আমাদের ইনক্লুসিভ হওয়া দরকার। আমাদের যে শ্রমিক ভাই বোনরা রেমিটেন্স শাটডাউন করেছেন, তারও কিন্তু একটা ক্ষুদ্র অবদান আছে এই গণঅভ্যুত্থানে। আমাদের যে সকল ব্লগাররা বিভিন্ন ইউরোপে, পশ্চিমা দেশগুলোতে প্রত্যেক দিন হাসিনার বিপক্ষে, গণতন্ত্রের পক্ষে মতামত তৈরি করেছেন, তারও কিন্তু এই ক্ষুদ্র আন্দোলনে অবদান আছে। যেই রিক্সাওয়ালাটা বিনা পয়সায় লাশ ক্যারি করে হাসপাতালে দিয়ে আসছে, তারও এই আন্দোলনে অবদান আছে। আন্দোলনের সময় বাদাম বিক্রেতা টাকা ছাড়া বাদাম খাওয়াইছে, মায়েরা খাবার কিনে এনে বাচ্চাদেরকে মুখে তুলে দিয়েছে আন্দোলনে। তা আমার মনে হয় যে আন্দোলনে অবদানের ব্যাপারে আমাদের সবাইকে খুব বেশি ইনক্লুসিভ হওয়া দরকার, সবাইকে সবার স্বীকৃতি দেওয়া দরকার। কারণ সবাই মিলে আমরা বাংলাদেশ জিতেছি, টিম জিতেছে। কে 87 মিনিটে গোল দিতে পারে নাই আর কে 89 মিনিটে গোল দিয়েছে, এই হিসাবটা যদি আমরা করি, দিন শেষে এটার বেনিফিট ফ্যাসিবাদীরা পাবে। এই আলোচনার বেনিফিটটা আওয়ামী লীগের গোল পয়েন্টে যাবে, জাতীয় পার্টি 14 দলীয় যে ফ্যাসিবাদী কার্টেল আছে ওদের কাছে যাবে। তাই আমরা যারা গণতন্ত্রের পক্ষে শক্তি ছিলাম, আমরা বোধ করছি যে আমাদের এখানে উদার হওয়া দরকার, আমাদের আরো বেশি পরস্পরের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটা জায়গা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে নাম পরিবর্তন না, আসলে সংশোধন। অফিসিয়াল নামটা যেহেতু ইংলিশে করা আছে আমাদের সংবিধানে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং সেটার বাংলা করে দেয়া আছে গণপ্রজাতন্ত্রের কথা। যে এখন প্রশ্ন আসছে যে তর্কটা যেখানে, সেটা হচ্ছে যে আপনার প্রজাটা আমাদের বর্তমান যে রাষ্ট্রতন্ত্র, রাষ্ট্রের সাথে যে নাগরিক সত্তার সম্পর্ক, সেখানে প্রজা শব্দটা যায় কিনা, এটা আমার গণতন্ত্রের মূল্যবোধের সাথে যায় কিনা, এই তর্কের জায়গাতে আপনার জনতন্ত্রী অথবা নাগরিকতন্ত্রী অথবা জনগণের রাষ্ট্র, এই রকম একটা শাব্দিক রিফ্লেকশনের জায়গা দেবার চেষ্টা করা হয়েছে। খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় না, এটা সবাই একমত হলে হইতে পারে, না হইলেও কিছু যায় আসে না। বাট মোটা দাগের বিষয় হচ্ছে নামের মধ্য দিয়ে নাগরিকদেরকে স্বীকৃতি দেয়া। মূলনীতির কথা বলেছেন, দেখেন আমরা যে লড়াইটা করে রাষ্ট্র বানিয়েছিলাম 71 সালের 17ই এপ্রিলে, এই নতুন রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলবে সেটা সেই ঘোষণাপত্রে বলে দেয়া ছিল। 17ই এপ্রিল আমাদের প্রবাসী সরকার যে ঘোষণাপত্র পাঠ করেছে, সেখানে বলেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হবে। বাকি দুইটা জায়গা যেটা হচ্ছে, বহুত্ববাদের প্রশ্ন কেন আসছে, কারণ বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন বলবার মধ্য দিয়ে অবাঙালি বাংলাদেশি যারা আছেন, পাহাড়ি আছেন, রোহিঙ্গা আছেন, অথবা বিহারি আছেন, যারা উর্দুভাষীরা আছেন, তারাও যে বাংলাদেশি। গুজরাটি কমিউনিটি এখানে আছে, আপনি যদি চিটাগংয়ে যান গুজরাটি কমিউনিটি পাবেন, শত বছর থেকে বাস করছে। সিলেটের চা বাগানে যে সকল শ্রমিকরা কাজ করে, আসাম থেকে, বিহার থেকে, দক্ষিণ ভারত থেকে এসছেন সেই সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে, তারাও তো আজকের বাংলাদেশি হয়ে গেছেন, কিন্তু সে হয়তো বাঙালি না। তাহলে আমার এই যে বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে 72-এর সংবিধান যে ছোট ছোট জাতিসত্তাকে যে নাই করে দিল, সেখানে বহুত্ববাদের ধারণাটা হচ্ছে আমাদের মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। গণতন্ত্রের কথা আলাদা করে কেন বলতে হয়েছে, কারণ 53 বছরের লড়াইতে আমার গণতন্ত্রটা বারবার হোঁচট খেয়েছে। গণতন্ত্রের কথাটা আবার কেন রাখতে হয়েছে, 72-এর সংবিধানেও ছিল, এখনো আছে, কিন্তু গণতন্ত্রের মধ্য দিয়ে তো শেখ মুজিব 4র্থ সংশোধনী কায়েম করেছিল। গণতন্ত্র লেখা থাকা অবস্থায় তো শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। গণতন্ত্র থাকা অবস্থায় তো 73-এর নির্বাচনে যাচ্ছে তাই করেছে। গণতন্ত্র সংবিধানে থাকার পরেও তো আপনার 16 বছরের ফ্যাসিবাদ ছিল। তাই এটাকে আবার মনে করিয়ে দেয়া যে আমার এই লড়াইটা এখনো শেষ হয় নাই। এবং এই 5টা বৈশিষ্ট্য থাকার, মূলনীতি থাকার একটা মোদ্দা জায়গা হচ্ছে, এখানে যে কোনো ডক্ট্রিন, ধর্ম, বর্ণ, যে কোনো আইডিয়াল লোক আপনি দেখবেন এই জায়গাটাতে একমত হওয়ার একটা জায়গা আছে। এগুলো এমন কিছু আইডিয়ালস, আপনি কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে শুরু করে মদিনা সনদ, আমেরিকার ঘোষণাপত্র থেকে ফ্রেঞ্চ রেভলিউশনের ঘোষণাপত্র, প্রত্যেকটা জায়গায় দেখবেন এই নীতিমালাগুলোর একটা কমন জায়গা আছে। আমরা যারা আইনজীবী, আমার লার্নেড ফ্রেন্ড আছে এখানে, মেগনা কার্টা থেকে শুরু করে বিল অফ রাইটস,
প্রত্যেকটা জায়গায় অধিকারের সনদের ভিতরে দেখবেন এই কমন শব্দগুলো লেখা আছে, হুম। যেটা প্রত্যেক ধর্ম, বর্ণ, রাষ্ট্র, জাতিকে ট্রান্সেন্ড করে। হুম। অতএব এগুলো এমন কিছু জায়গা সেখানে আমি বোধ করছি যে মোটা দাগে দ্বিমতের সুযোগ অনেক কম হবে, এবং সেটা একটা শুরুর জন্য একটা ভালো জায়গা, যেটা ৭১কেও ধারণ করে, ২৪কেও ধারণ করে। জি, ইজাজ ভাই, আপনারা যখনই সংস্কারের কথা আসে তখন বলেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি ঠিক যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একদিনেই বা ১ বছরে ২ বছরে শেষ হবে না। কিন্তু রাজনৈতিক সরকার ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো করবে বা সংস্কারটা চালিয়ে নেবে, এর গ্যারান্টি কি? মাথা ব্যথা ধরেছে, মাথা কেটে ফেলে দেন, প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিয়ে আসেন, প্রাইম মিনিস্টারিয়াল সিস্টেম ফর্ম বাদ দিয়ে দেন। অনেক ধরনের অনেক কথা বলা যেতে পারে, হুম। বাট প্রবলেম সলিউশন will be and should be and needs to be solved by the politics through the political parties. যার জন্যেই দরকার নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যে যার যার দ্বারা আপনি আসলে একটা সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারেন। হুম। যা আমরা এই ১৭ বছরে আমরা দেখলাম কিভাবে জবাবদিহিতার মিনিমাম যে জায়গাটুকু আমাদের বাংলাদেশের গণতন্ত্রের ছিল সেটা কিভাবে ধূলিসাৎ করা হয়েছে, একদম ভেঙে ফেলে দেওয়া হয়। সেই জায়গাটাকে আবার আস্তে আস্তে গড়ে নিয়ে আসতে পারলে তখন এটা যত স্ট্রং হবে, জবাবদিহিতার জায়গাটা যত শক্তিশালী হবে, একটা ইনস্টিটিউশন যত ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, তখন আপনি বুঝবেন যে আসলে যে পলিটিক্যাল পার্টি কাজ করবে কি করবে না। হুম। পলিটিক্যাল পার্টিকে কাজ করতেই হবে, যেই পলিটিক্যাল পার্টি সরকারে আসবে তাকে কাজ করতে হবে। এখন প্রশ্নটা হলো যে ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি, মানে দুর্নীতি দমন কমিশন স্বাধীন। হুম। হ্যাঁ, এই যে আজকে পত্রিকা দেখলাম কি জানি বললো যে স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করবে সংস্কার কমিশন। চেইন অফ কমান্ড কি হবে তাহলে? মানে আপনিও স্বাধীন, আমিও স্বাধীন, উনিও স্বাধীন, চেইন অফ কমান্ডটা কোথায়? আমাদের সবার চিন্তা করতে হবে চেইন অফ কমান্ড। স্বাধীন তো আমি অবশ্যই, আমি যেন স্বাধীনভাবে কাজ করতে পারি এবং আমার কাজে যেন আপনি বাধা দিতে না পারেন। আমি যদি এখন আমার লার্নার ফ্রেন্ডকে অ্যারেস্ট করতে যাই, আপনার কথায় আমার যেন সেই এখতিয়ারটা থাকে, আইনগতভাবে কাঠামোয় সেই চেইন অফ কমান্ড যেন থাকে, আপনার কথাটা যেন আমি না শুনি এবং ওনাকে যেন আমি অ্যারেস্টটা অহেতুকভাবে না করি। আবার একই সাথে আমারও মধ্যে সেই মোরালটা থাকতে হবে, সেই গ্রিডিনেসটা থাকা যাবে না যে না, পয়সার জন্য আমি এখন ওনাকে আমি অ্যারেস্ট করবো। যেরকম আজকে আমি বলতে পারি, কোর্টে একটা ঘটনা বলতে পারি যে সিভিল 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 জেলের সিভিল অ্যারেস্ট, সিভিল ওয়ারেন্ট ইস্যুজ হয়েছে, স্টে হয়েছে, স্টে এক্সপায়ার হয়নি, কিন্তু পুলিশ চলে গেছে তাকে অ্যারেস্ট করতে। শেষে ক্লায়েন্ট ফোল দিয়েছে তার লয়ারকে। এখন সেই পুলিশ আবার সেই লয়ারকে বোঝাচ্ছে যে না, হতে হবে। যাই হোক, যেভাবে হোক এটা হয়েছে। কিন্তু কথাটা হলো যে এই যে টেন্ডেন্সি, দি অ্যাটিটিউডস আমাদের যে টু অ্যাবিউজ অর টু এক্সট্র্যাক্ট, এগুলা আসলে আমাদেরকে চেঞ্জ, মানে আমরা কি খুব বর্বর জাতি নাকি? আমাদের চেয়েতে পৃথিবীর আরো অনেক বর্বর জাতি ছিল। সিঙ্গাপুরে তো আপনি এখন একটা চুইংগাম ফেলতে পারেন না রাস্তায়। ওয়াই? বিকজ দের ইজ আ স্যাংশন। স্যাংশনটা থাকলেই কি হলো? স্যাংশন হ্যাজ টু বি অ্যাপ্লিকেবল প্রপারলি। তো আমাদের দেশে আইনের কি অভাব আছে নাকি আমাদের দেশে? কিন্তু একটা আইনেরও তো অ্যাপ্লিকেশন নাই। আমাদের দেশে প্রসেসের অভাব আছে নাকি? কিন্তু প্রসেস ম্যানিপুলেশন করার জায়গারও তো কোনো অভাব নাই। তো এই জায়গাগুলি আমাদেরকে দেখতে হবে, এই জায়গাগুলি আমাদেরকে রিফর্ম করতে হবে। ইটস নট দ্যাট আই হ্যাভ টু মেক এ নিউ ল, ইটস নট দ্যাট আই হ্যাভ টু রিফর্ম আ পার্টিকুলার ল। হোয়াট আই হ্যাভ টু ডু, যে আমার যে প্রসেসের যে লুপ হোলসগুলি আছে, যে লুপ হোলসটার কারণে একটা থানার ওসি বা আপনি এই অ্যাঙ্কার হয়ে আপনি যেভাবে প্রশ্ন করেন, এই লুপ হোলসগুলিকে যদি কাভার করা যায় তাহলেই আপনিও ঠিক হয়ে যাবেন, আমিও ঠিক হয়ে যাব। স্বাধীনতা তখন এমনি এমনি চলে আসবে। ইটস অল অ্যাবাউট দ্য সিস্টেম, ইটস নট অ্যাবাউট দ্য ল, ইটস অ্যাবাউট দ্য এই এক্সিকিউশন অফ দ্য ৫৪ ল। বছরের সিস্টেমটা দাঁড়ায়নি কেন? কারণ মাত্র ৫৪ বছর। আমেরিকা স্বাধীন হতেছে কত বছর? ব্রিটিশ তো স্বাধীন হয়েই নাই। আর এই ৫৪ বছরে আমাদের ইতিহাস কি বলে? স্বাধীন হইলাম, গণতন্ত্র নাই, গণতন্ত্রের পরে আবার আপনার বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের পরে স্বৈরাচার, স্বৈরাচারের পরে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র পুনরুদ্ধারের পরে আবার আন্দোলন, গণতন্ত্র, ইলেকশন গণতন্ত্রের জন্য, তারপরে আসলো ফ্যাসিবাদ। তো ৫৪ বছর তো শেষ। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে এবং এই চড়া উতরার মধ্যেই যদি আমরা একত্রিত হয়ে অ্যাজ এ ইউনাইটেড হয়ে যদি আমরা কাজ করতে পারি, আমরা এগোতে পারবো। আর যদি না পারি, আমেরিকার মতো দেশে ভেঙে যাবে, ইন্ডিয়ার মতো দেশে ভেঙে যাবে। ইন্ডিয়াতে কতগুলি জাত,
হাউ মেনি রেসেস আর দেয়ার, ইউ হ্যাভ এনি ক্লু? আমার দেশে তো এত রেস নাই। হুম। বাট ওয়াই দে আর ইউনাইটেড? বিকজ ওরা একটা নিজেদের মধ্যে একটা ব্র্যান্ডিং করে তৈরি করে ফেলতে পারছে যে ইন্ডিয়ান, দে ইন্ডিয়ান্স। প্রথমত দে আর ইন্ডিয়ান্স। ওই রেস, কাস্ট, রিলিজিয়ান ওইগুলো ওদের মধ্যে প্রথমত আসে না। প্রথমত আসে দে আর ইন্ডিয়ান্স অ্যান্ড দেয়ার পেট্রিয়টিজম ফর দেয়ার কান্ট্রি। আমাদের দেশে আমরা এটা ভাগাভাগি করে ফেলেছি, বাঙালিত্ববাদী আর বাংলাদেশি জাতীয়তাবাদী। বাঙালিত্ববাদী আমি মানি তো, সে তো পাকিস্তান আমলে আমরা দুই জাতি ছিলাম, আমরা তখন বাঙালি ছিলাম, আমরা ওই পুশতুন ওইগুলা ছিলাম না। কিন্তু যখন আমার বর্ডার হয়ে গেছে, যখন আমার সার্বভৌমত্ব হয়ে গেছে, যখন আমার একটা মানচিত্র হয়ে গেছে, এখানে তো আমরা সব এক। এখন আপনি বাংলাদেশি চিটাগাঙ্গিয়ান, উনি বাংলাদেশি কুমিল্লা, আমি বাংলাদেশি নারায়ণগঞ্জ, এর মধ্যে চাকমা আছে, মারমা আছে, মুরং আছে, আরও অনেকের আছে, এরা সবাই বাংলাদেশি। কিন্তু আপনি চৌধুরীকে তো সৈয়দ বানাতে পারবেন না, সৈয়দকে তো আর খান বানাতে পারবেন না। ঠিক যেটা আপনার 71 সালে শেখ মুজিবুর রহমান বলেছিল, তোমরা বাঙালি হয়ে যাও, তোমাদের উপজাতি থাকার দরকার কি, তোমরা সবাই বাঙালি। দ্যাট ইজ নট পসিবল। আপনি একটা মানুষের জাত চেঞ্জ করতে পারবেন না, কিন্তু তাকে সেই জাতে থাকতে দিতে হবে, কিন্তু একই সাথে তার আরেকটা পরিচয় দিতে হবে। সেই পরিচয়টা হলো যে তুমি যে দেশে বাস করো, এই দেশটা তো তোমার, তাকে উই হ্যাভ টু বিলং দেম অ্যান্ড দে নিড টু বিলং আস। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে, সেই জায়গাটা আমাদেরকে অ্যাচিভ করতে হবেই। এবং সেটাই একমাত্র উপায় হচ্ছে যেটা শহীদ জিয়াউর রহমান দিয়ে গেছে বাংলাদেশের জাতীয়তাবাদী, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এইটাই একমাত্র আমার পরিচয়। আর না হলে সংবিধানে কিভাবে আমার ন্যাশনালিটি একজনকে একবার বলা হয় বাঙালিত্ববাদী, আরেকবার বলা হয় বাংলাদেশিত্ববাদী, অ্যাজ এফ একজন হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস সিটিজেন, আরেকজন হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন। নো, দ্যাট ক্যান নট হ্যাপেন। উই অল আর বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি, এবং আমাদেরকে এই পরিচয় নিয়ে আগে বেরতে হবে। পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হতে পারে, পলিটিক্যাল আইডিওলজিতে এসে রাষ্ট্র ক্ষমতা কিভাবে চালাবে, ইকোনমিক পলিসি কি হবে, ফরেন পলিসির জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দলের একমত থাকতে হবে। এইটা একটা সুস্পষ্ট জায়গায়, এটা সুস্পষ্ট হতে হবে। আমাদের কারোর সঙ্গে সত্যতা করার দরকার নেই, কিন্তু কেউ আমাদেরকে চাকর বাকরের মতো ট্রিট করবে, উই পোকা বলবে, ছাড় পোকা বলবে, হ্যান বলবে, উনি জবাব দিবে আর আমি ভয়ে বসে থাকবো, তালপট্টি দ্বীপ দখল হয়ে যাবে, আমি দেখা করতে যাব, আমি উদ্ধার করতে যাব, আর উনি একটা আন্দোলনও করবে না। এই ধরনের ফরেন পলিসি যদি রাজনৈতিক দলের মধ্যে থাকে তাহলে হবে না। রাজনৈতিক দলের মধ্যে, বাংলাদেশের দলের মধ্যে এই দুইটা জায়গায়, যে আমরা বাংলাদেশি এবং আমাদের ফরেন পলিসি কি হবে, এই রাজনৈতিক দলের ঐক্যমত আসতেই হবে। না হলে আমাদের ভবিষ্যতে হয়তো বা আল্লাহ মাফ করুক দুর্গতি। ফুয়াদ ভাই, এই যে কমিশনগুলোর রিপোর্ট, আরও কমিশন যারা আছেন তারা রিপোর্ট দিবেন এবং আলোচনা হবে, আলোচনার পরে ঐক্যমত আসার চেষ্টা করা হবে। ধরেন ঐক্যমত আসলো, সেটি একমত হলেন, সংবিধানেও অন্তর্ভুক্ত হলো, আর সব কিছুই হলো এবং খুবই ভালো ভালো পরামর্শ, ভালো ভালো কথা, যেটি বাস্তবায়ন হলে দেশের চেহারাই পাল্টে যাবে, সব কিছু ঠিক আছে। এখন সংবিধানে থাকলো, ভালো ভালো কথা থাকলো, যেটি আপনি বলছিলেন যে সংবিধানে তো গণতন্ত্রের কথাও বলা ছিল, তাহলে ফ্যাসিবাদ কিভাবে আসলো? ভালো ভালো কথা থাকলো, কিন্তু মানুষ সেটা মানলো না, মানুষের অ্যাটিটিউড পরিবর্তন হলো না, তখন তো কোনো কাজে লাগবে না। ওইটা তো একটা বড় লড়াই আর কি, আপনার দেশের মানুষকে জাতি করে উঠানোর যে লড়াইটা আর কি। এবং দেখেন যে গণ অভ্যুত্থানের যে অনেকভাবে তো এটার বিশ্লেষণ হচ্ছে, এগুলো কিন্তু আমরা যে আসলে রাষ্ট্র আকারে ম্যাচিওর হচ্ছি, জাতি আকারে যে আমার চিন্তার একটা পরিপক্কতা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা বড় ম্যান্ডেটের জায়গাও। যেমন এর আগে কথা হচ্ছিল না যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কি? ম্যান্ডেট তো অনেকভাবে আসে। দেয়ালে দেয়ালে এই কোটি কোটি তরুণরা যে যা যা লিখে রেখেছে, এটাই তো একটা জাতির আকাঙ্ক্ষা, এটাই তো একটা ম্যান্ডেট। আপনি হয়তো প্রশ্ন করতেন যে তুমি আসলে কি চাও বাংলাদেশের নাগরিক হিসাবে? ও কি চায়? আপনি ওয়ালগুলো পড়েন, দেয়ালগুলো পড়েন। সারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে 6 কোটি তরুণের আকাঙ্ক্ষার কথা বলে দেয়া আছে। শহীদ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি এই যুদ্ধ, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। বাংলাদেশ 2 চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এগুলোই তো দেয়ালে দেয়ালে ওরা লিখে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দেয়াল লিখনগুলোই 1700 শহীদের রক্তে দিয়ে যেহেতু লেখা হয়েছে, এটা ইটসেলফ একটা ম্যান্ডেট। এই প্রত্যেকটা শহীদের জীবন শাহাদাত হচ্ছে একটা ম্যান্ডেট। এই যে 25-26 হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে, আহত হয়েছে, হাত পাও চলে গেছে, 600-র উপরে ছেলে অন্ধত্ব বরণ করেছে পার্শিয়ালি, এরাই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট। এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট হচ্ছে যে এই যে কোটি কোটি মানুষ জুলাই আগস্টে রাস্তায় নেমে আসছে, মা ছেলে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে, প্রত্যেকটা শহীদ পরিবারের ম্যান্ডেট। এর ম্যান্ডেট হচ্ছে 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকটা রাজনৈতিক দল যা যা বলেছে, যা যা করতে চেয়েছে,
এই আকাঙ্ক্ষাটাকেই তারা ধারণ করছে, এটাই ম্যান্ডেট। হুম। এটা ম্যান্ডেট হবার কারণে যেটা হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু বলছে এই সরকার আমার সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন বলছে এটা আমার সরকার, এই সরকার ফেল করলে বাংলাদেশ ফেল করবে। হুম। জামাতের নেতারা বলছে এটা আমার সরকার, ইসলামিক দলগুলো হেফাজত বলছে এটা আমার সরকার, আমরা বলছি এটা আমাদের সরকার, এবং এটা বারবার বলছে। হুম। 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে কি হবে না, রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে না? হুম। ডাকার পরে সব রাজনৈতিক দল ওখানে গেছেন কিনা? যাওয়ার মধ্য দিয়েই তারা কিন্তু বলে আসছেন, যে স্বীকার করে আসছেন যে আপনারা আমাদের সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে প্রত্যেকটা ক্রিয়াশীল রাজনৈতিক দল গেছে, ডান থেকে বাম, ভারতের ঘটনার প্রেক্ষিতে, মাইনরিটি পারসিকিউশনের যে ইন্ডিয়ান প্রপাগান্ডা, এগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল একসাথে একটা ফ্রেমে ছবি তুলেছে। লাল সবুজের পতাকার ইতিহাসে এর থেকে বড় পাওয়ারফুল পোর্ট্রেট অফ দ্য কান্ট্রি আপনি অন্য কোথাও পাবেন না। হুম। যে প্রত্যেকটা রাজনৈতিক দল কিছু কিছু মৌলিক জায়গাতে একমত হয়ে আসছে। কার ডাকে আসছে? অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে আসছে। অতএব প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু অলরেডি মেনে নিয়েছে সে আমার সরকার। বাংলাদেশের প্রশাসনে দেখেন, ট্রান্সফার, প্রমোশন, ডিসমিসাল, ওএসডি কে করছে, কার মাধ্যমে হচ্ছে, এটা মানছে কিনা, আমরা প্রতিবাদ করছি কিনা, আমরা ভ্যাট বাড়ানো হয়েছে, আবার বাড়ানোর প্রতিবাদও আমরা করেছি। তাহলে এগুলোর মধ্য দিয়ে একটা সরকারের প্রতি জনগণের, রাজনৈতিক দলের একটা ম্যান্ডেটের চুক্তি অলরেডি স্বাক্ষর হয়ে গেছে। এর ভিতর ইখতিলাফ আছে, প্রত্যাশার ঘাটতি আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা সমালোচনা যা যা করার সবই আমরা করব, এর ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু ম্যান্ডেট এই সরকারের আছে, সব কিছুর ম্যান্ডেট আছে। রাজনৈতিক দলের 16 বছরের ডিমান্ড ছিল ফ্রি ফেয়ার নির্বাচন চাই, গণতন্ত্র চাই। হুম। আবার 6.5 কোটি তরুণের গণ অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে সংস্কার চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, বাংলাদেশ 2 চাই। এই সবগুলোই হচ্ছে ম্যান্ডেট, এবং সবগুলোকে ধারণ করেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তার গ্যাপস আছে, রাষ্ট্র যেহেতু ভঙ্গুর, প্রতিষ্ঠান ভেঙে গেছে, এবং রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন দেখেন এই সরকারের প্রতি কিন্তু অনুগত, মিলিটারি থেকে বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, তাহলে তো এই সরকারের ম্যান্ডেট আছে। তো এই কারণে আমার মনে হয় যে ম্যান্ডেটের থেকেও প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আলোচনাতে আমরা কতটুকু একমত হচ্ছি, কতটুকু একমত হওয়া জরুরি। লেখা থাকলো কি থাকলো না, যেটা আপনি বলেছেন যে কনস্টিটিউশনে, যে আমি বরাবরই বলেছি যে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন, 72 কনস্টিটিউশন একটা বাজে সংবিধান। এখন প্রশ্ন হচ্ছে, এই বাজে সংবিধানটাতেও তো অনেক ভালো ভালো জিনিস লেখা ছিল, মানবাধিকারের কথা লেখা ছিল। তারপরেও তো এই দেশে মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, লাশের ঠিকানা নাই। 24-এর গণ অভ্যুত্থানে আপনার 127 জনের গণকবর জিয়ারত করে আসলাম আপনার রায়ের বাজারে। তাহলে এই এই লেখা থাকার পরে সেটা হইল কেন? ভোটের কথা তো লেখা ছিল, প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করবে, ইন্ডিপেন্ডেন্টলি এখানে অ্যাপয়েন্টমেন্টস হবে, তারপরে তো হচ্ছে না। 24-এও তো হচ্ছে না। ইভেন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও যে এত পরিমাণ ম্যান্ডেট এবং সংস্কারের মানে আকাঙ্ক্ষা নিয়ে এসছে, সেও দেখেন সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টমেন্ট করেছে যে 21 জন না 23 জন বিচারপতি নিল তদবির ভিত্তিতে। কে কারে চিনে, কার আত্মীয়, কার মামু খালু, প্র্যাকটিস করে কি করে না, কোন নেতার ছেলে মেয়ে, এইসব দেখে দেখে নিছে। আপনি হয়তো একটা 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 জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর ডেভেলপ করতে পারলেন না, কিসের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট করলেন? তাহলে এই যে দেখেন, এই যে মানে পিপি যে অ্যাপয়েন্ট করতেছে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে, এই যে 2,500 অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে? কোথায় বিজ্ঞাপন দিয়েছে? পরীক্ষা হয়েছে? কে সিভি দিয়েছে? আমার ধরেন কোনো মামু খালু নয়, আমি পিপি হইতে চাই, আমি কার কাছে বলবো? আমি কি সুপ্রিম কোর্ট বারের বড় বড় বিদগ্ধ আইনজীবীদের কাছে গিয়ে দরজায় দাঁড়ায় থাকবো, টাকা পয়সা লেনদেন করব, কি করব? তাহলে এই যে রাষ্ট্র হয়ে ওঠার, লেখা থাকা বা না থাকার বাইরেও রাষ্ট্রের গভর্নেন্স একটা বড় প্রবলেম আছে। এরপরে দেখেন আবার এই 12 জন বিচারপতিকে আপনি মানে ফোর্স ছুটিতে ভ্যাকেশনে পাঠানো হয়েছে। হুম। কিসের ভিত্তিতে পাঠাইলেন? কোথায় লেখা আছে? ধরে নিচ্ছি 12 জনই খুব চোর, বড় ধরনের চোর, কিন্তু এটা প্রসেস ফলো করতে হবে না? আপনি তার বিরুদ্ধে যে অভিযোগটা দিলেন, কিসের ভিত্তিতে অভিযোগটা প্রমাণিত করলেন? এর ভিতরে তো এমনও হইতে পারে যে একজন ভালো মানুষ আছে, যে সিম্পলি হয়তো আওয়ামী লীগের সাপোর্টার টাইপের লোক, কিন্তু ঘুষখোর না, দালাল না, বাটপার না, এরকম লোকও থাকতে পারে। এবং পরবর্তীতে যেটা করলেন, আর কোনোদিন কোনো সম্মানিত মানুষ জাজ হইতে চাইবে না, ভয় পাবে। কারণ 500 লোক গিয়ে একটা মিছিল করবে, সাথে সাথে আপনি 12 জনকে ডাইকা চায়ের দাওয়াত দিয়ে বাড়ি পাঠিয়ে দিবেন। তাহলে এই যে লেখা থাকা এবং না থাকার ইস্যুর ভিতরে পার্থক্য হচ্ছে গভর্নেন্স, যে একটা জাতিকে জাতি করে তোলার যে একটা লড়াই, সেটা 53 বছরে কেউ করে নাই। জি। হ্যাঁ, এজাজ ভাই, আমরা শেষের দিকে চলে এসেছি। জাস্ট খালি একটা প্রশ্ন করব, 30 সেকেন্ডে উত্তর দিবেন আমার, যতটুকু আমি প্রত্যাশা করি। সংসদের মেয়াদ 4 বছর করার প্রস্তাব এসেছে। আপনি এর সঙ্গে
একমত পোষণ করেন না দ্বিমত পোষণ? এটা আমার একমত দ্বিমত পোষণ করার কিছু নেই। ইটস ইজ এ হিউজ টাস্ক। এটা অল দ্য পলিটিক্যাল পার্টিজ উইল ডিসাইড, সবাই মিলে সিদ্ধান্ত নিবে এবং ৩ বছর হোক, দেশের রাজনৈতিক দল, দেশের মানুষ যদি রাজি হয় ১ বছর হবে। জি, ফুয়াদ ভাই। আমি কোনো মৌলিক পার্থক্য দেখি না ৪-৫ বছরের মধ্যে। আর আরেকটি বিষয় ইজাজ ভাই, যে 40% ভোট পড়লেই ওই আসনের পুনর্নির্বাচনের প্রস্তাব রাখা হচ্ছে, এটিতে আপনার কি বলেন? দেখেন, ভোটিংয়ের অনেকগুলি সিস্টেম আছে। ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম ইজ দ্য মোস্ট প্রুভেন সিস্টেম এখন পর্যন্ত সারা পৃথিবীতে। তো এখন আপনি 40% করেন, 10% করেন, আপনি হাইয়েস্ট ভোট যে পাবে তাকে, সে যদি আপনি 10টা পেলেন, আমি 11টা পেলাম, তাহলে আমি জিতলাম। এখন পার্সেন্টেজের হিসাব করে এটার আমি ওইরকম কোনো যুক্তিকতা পাই না। 40% ভোট না পেলে কি হবে? আরেকজন যদি আপনি পেলেন 39% ভোট, 38% ভোট, আমি পেলাম 39% ভোট, তাহলে কি আমাকে দুইজনই বাতিল? না, আরেকজন এটা কোথায় এটা পাবেন? সম্ভবত যতটুকু কাস্ট কাস্টিং, টোটাল হ্যাঁ, কাস্ট কাস্টের, হচ্ছে টোটাল 40%। কাস্টের। তো যেটা এই মুহূর্তে যেটা আছে সেটাতে সমস্যা কি? জি, ফুয়াদ ভাই। আমার মনে হয় যে ওনারা যেটা বোধ করেছেন যে ধরেন 5% ভোট কাস্ট হয়ে গেল, একটা পার্লামেন্ট গঠিত হয়ে গেল, ধরেন ডামি ইলেকশনের কথা বলছে, এটা হয়তো ওনাদের মাথায় কাজ করেছে যে এই ধরনের একটা মানে যাচ্ছে তাই নির্বাচন, অথবা ধরেন 14তে 153 জন ভোট ছাড়া নির্বাচিত হয়ে গেছে, তাহলে ন্যূনতম একটা কম্পিটিটিভ ইলেকশন যদি না হয় এবং সেই কম্পিটিশনটাকে আমি মেজার করব কিসের ভিত্তিতে, হুম। এইটা একটা গুড ফেইথে ওনারা করেছেন, কিন্তু এটার প্রবলেম হচ্ছে দেশ যত উন্নত হবে, আরবানাইজেশন হবে, ভোটের পরিমাণ তত কমে আসবে। কমে আসবে। যদি আপনি এটাকে বাধ্যতামূলক না করেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ভোট ম্যান্ডেটরি এবং ফাইন করতে হয় যদি আপনি ভোট দিতে না যান। তো সেই জায়গাতে আপনি এটা ফিউচারে মানে ধরে রাখতে পারবেন কি না, অথবা আপনাদের সাথে ভোটার নাই, আমি যেটা বারবার বলি, বাংলাদেশে তো ভোটার নাই। বাংলাদেশে দেখবেন যে আপনারা যারা রিপোর্ট করেন, আপনারা লেখেন যে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হুম। সম্পন্ন। রাজনীতি, রাষ্ট্র, ভোট, নির্বাচন, গণতন্ত্র, এগুলো নুসরাত ফাতে আলী খানের কনসার্ট না, এটা ওই নুরা ফাতেহির ডান্সের সন্ধ্যা না, শাহরুখ আলী খানের আপনার মুভি না, একটু কথা আছে এখানে, যে সিরিয়াস my বিজনেস। learned brother, what he is saying is like experience of last 17 years. I'm sure he has seen. আমরা 96 এর ইলেকশনে দেখেছি, আমরা 91 এর ইলেকশনে দেখেছি। বাট ওই 5% 40% ভোট, যে ডামি ইলেকশন, এটা আপনি 99% ভোট করলেও ডামি ইলেকশন করতে পারবেন। ভোটের সিলটা মেরেছে এরশাদ করেছে না? ম্যাজিস্ট্রেটরা। এরশাদ করেছে না 86-88 ম্যাজিস্ট্রেটরা সিল মেরেছে না? ব্যাংকারদেরকে জোর করে নিয়ে এসে বসায় বলে দিচ্ছে না যে তোমাকে সিল মারতেই হবে? অনেক ব্যাংকাররা মারতে চায়নি, পরে বলছে যে না তুমি থাকো, মারপিটও খেয়েছে। তো এরকম ভাবে যদি হয় 100% দিলেও কি, প্রবলেমটা হচ্ছে সিস্টেম, এটা যেন না করতে পারে। আমাদের সেই সিস্টেমটা আছে, এই সিস্টেমটা ক্রিয়েট জি, 21 বছর বয়স হলেই তিনি সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী হতে পারেন। মাঝখানে তো শুনেছিলাম 16 বছরে নাকি দাবি উঠেছিল, কথাটা কি সত্য? ভোটার করা, ভোটার করা। ভোটার করার হ্যাঁ, ব্যাপার। সারা পৃথিবীতে কোথাও নাই এরকম দাবি করাটা অবাঞ্ছিত। তবে 21 বছরে ভোটার হতে হবে, না, এটাই তো দাবি। 21 বছরে এমপি 25 থেকে 21-এ নিয়ে আসছে। 18তে যদি ভোট দিতে পারেন তাহলে 21 হতে এমপি হতে হবে কেন? আপনার এমপি সিলেকশন হতে হবে গিয়ে আইদার বেসড অন এডুকেশন ক্রাইটেরিয়া অর ইয়োর এক্সপিরিয়েন্স অন পাবলিক সার্ভিস। আপনি বয়সের সাথে কি আসে যায়? বয়সের সাথে তো কিছু আসে যায় না। আপনি 21 বছরের ছেলের, একটা 21 বছরের ছেলের ম্যাচুরিটি একরকম, আর একটা 16 বছরের ছেলের ম্যাচুরিটি আরেক রকম। 21 বছরে আপনি এমপি হতে পারবেন, কিন্তু 18 বছরে আপনি ভোট দিতে পারবেন। তা আপনি 18 বছরে যদি আপনি আপনার বুঝ মতো ভোট দিতে পারেন, তাহলে আপনি বুঝ মতো এমপি হতে পারবেন না কেন? তো ইটস এ ডিস্টিংশন। 18 বছরে আপনি বালক হচ্ছেন, বালক তার মানে হওয়ার পর আপনি 18 বছর হলেও কোনো সমস্যা ছিল না। অ্যাজ লং অ্যাজ এডুকেশন কোয়ালিফিকেশন ফুলফিলস, যেটা আমার মনে হয় ন্যূনতম ভাবে একজন মানুষের গ্র্যাজুয়েশন না থাকলে তার এমপি হওয়া উচিত না। জি, ফুয়াদ ভাই। আমার কাছে মনে হয় যে ব্রিটিশ ট্র্যাডিশন থেকে তারা যেটা দেখেছে যে একটা সার্টেন টাইম পর্যন্ত পড়াশোনা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হুম। এই দুইটা জিনিসের একটা সমন্বয় যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, রাষ্ট্রকে সার্ভিস দেওয়া, লেজিসলেশন দের ভেরি সফিস্টিকেটেড জব, হুম। সেক্ষেত্রে একটা বয়সের বিতর্ক আছে। আমি বোধ করছি যে বয়সের ক্রাইটেরিয়াতে আসলে প্রয়োজন নাই। প্রয়োজন হচ্ছে যে দল কাদেরকে মনোনয়ন দিচ্ছে, লেজিসলেটিভ ক্যাপাসিটি তাদের আছে কিনা, সেই জায়গাটা মাথায় রেখে নমিনেশনটা দেওয়া দরকার, যে আসলে সে আইন প্রণয়ন করতে পারবে কিনা। এইটা দেখা যাবে যে আপনার 22 বছরের একটা ছেলে মেয়ে করতে পারে, আবার 62 বছরের একটা স্টুপিড লোক হয়তো নাও করতে পারে। জি, শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তিক সংগঠন
না রাখার বিষয়ে পরামর্শ এসেছে, আপনার কি মত? এক কথা একবারে। দেখেন, রাজনৈতিক সংগঠনের কোনো মানে রাজনীতিক সংগঠনের কোনো লেজুর ভিত্তিক সংগঠন নাই। আপনি যদি বলতে চান ছাত্রদল, যুবদল ইত্যাদি, আমি নাম ধরেই বলি, এরা কোনো পলিটিক্যাল পার্টি না। হ্যাঁ, দে বিলং টু অ্যান আইডিওলজি অফ এ পলিটিক্যাল পার্টি, দে অ্যাক্ট অ্যাজ এ প্রেশার গ্রুপ। ঠিক যেরকম এখন ওই যে আমাদের যে এখন কমিটি আছে না, সমন্বয়কদের কমিটি আছে, নাগরিক শেষ কমিটি আছে, ইটস এ প্রেশার গ্রুপ, জি, ইটস নট এ 10 পলিটিক্যাল। সেকেন্ড আছে পর্যায়ে। এটা বাস্তবায়নযোগ্য হবে না। বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, আপনি মোটা দাগে বড় দলগুলোকে এটা আপনি মানে মেনে নিতে বাধ্য করতে পারবেন না। জি কারণ কালচার আরো বেশি ম্যাচিউর হতে হবে, আমাদের আরো জি আরো এগোতে হবে। জি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।